কে আছো বাথরুমে? তাড়াতাড়ি বেরো, আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি করো, আমি আর থাকতে পারছি না। সাত সকালবেলা এতক্ষণ ধরে বাথরুমে বসে থাকলে বাকিরা কি করবে? আরে দাঁড়াও বৌদি, তোমার আগে আমার লাইন ছিল, আমি এখানে লাইন রেখে চা খেতে গিয়েছিলাম। তবে তোমার যদি বাথরুম ইউজ করা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে তুমি করতে পারো, আমি আরেকবার চা খেয়ে আসছি। এই বলে অনুজ সেখান থেকে চলে যায়, কিন্তু রুমানা ভীষণই রেগে যায়। আসলে রুমানার গতকালকেই জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়। রুমানার শ্বশুর বাড়িতে শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর, ভাসুর থেকে শুরু করে মাসি শাশুড়ি, কাকি শাশুড়ি, দিদা শাশুড়ি অনেকজনই থাকে। রুমানার শ্বশুর বাড়িতে সব মিলিয়ে প্রায় 40 জন সদস্য বসবাস করে। তাই রুমানা এখনো পর্যন্ত সবাইকে চিনে উঠতে পারেনি। অনেকক্ষণ অপেক্ষা করার পর রুমানা শেষ পর্যন্ত বাথরুম ব্যবহার করার সুযোগ পায়। তোমাদের বাড়িতে কতজন লোক থাকে আমাকে ঠিক করে বলতে পারবে? কালকে কত লোকজনের সঙ্গে দেখা করালে, কে কোনজন আমি সবই ভুলে গেছি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, তোমাদের বাড়িতে এতজন লোক থাকে যে সকালে উঠে বাথরুমে যাওয়ার জন্য আমাকে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হলো। তুমি আগে বলতে পারতে, নিচে 4টে বাথরুম ছাড়া আমাদের বাড়ির দোতলায় ছাদের উপরে আরো 3টে বাথরুম আছে, তুমি বাথরুমগুলো ব্যবহার করতে পারো তো, তাহলে তোমাকে বাথরুমের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো না। 40 জন সদস্যের বাড়িতে এইটুকু সমস্যা রোজই লেগে থাকে। ওরে বাবা রে, 40 জন সদস্য! তুমি আমার বাবার বন্ধু ছেলে বলে আমার বাবা তোমার সঙ্গে বিয়ে দিল। আমাদের 2 তলা বাড়িতে 4 জন থাকতেই খুবই সমস্যা হতো, আর তোমাদের এই 2 তলা বাড়িতে 40 জন তোমরা কিভাবে থাকো? ঠিক এমন সময় রুমানার বড় যা স্নিগ্ধা সেখানে আসে। আমার সঙ্গে রান্নাঘরে চলো, আজকে তুমি সবাইকে পায়েস রান্না করে খাওয়াবে। তোমার পক্ষে তো একা হাতে 40 জন মানুষের জন্য লুচি আলুর দম তৈরি করা সম্ভব নয়, তাই আমি আর বাকি 3 বউ মিলে লুচি আলুর দম রান্না করে নিয়েছি, তুমি শুধু পায়েসটা রান্না করবে। এতজন লোকের রান্না আমরা 4 বউ মিলে করতে পারবো? আমাদের বাড়িতে কোনো কাজের লোক থাকে না কেন? 40 জনের রান্না করতে গিয়ে আমরা তো একদিনই অসুস্থ হয়ে পড়বো। না না, আমাদের বাড়িতে 2 জন রান্নার লোক আর 1 জন কাজের লোক আছে। ওরা দুপুরবেলা আর রাত্রিবেলা রান্না করতে আসে, কিন্তু ওই রান্নার লোকগুলোকেও আমাদের কেটে বেটে রান্নায় সাহায্য করতে হয়, তা না হলে সময় মতো 40 জনকে খাবার দেওয়া সম্ভব হয় না। আর সকালবেলার রান্নাটা আমরা বাড়ির বউরা মিলেই করে থাকি। এই শুনে রুমানা রান্নাঘরে যায়। রুমানা সেখানে গিয়ে দেখে সমস্ত রান্নাঘর জুড়ে বড় বড় 3 ঝুড়ি লুচি এবং 3 ডেচকি আলুর দম রাখা আছে। রুমানা কিছুতেই বুঝে উঠতে পারে না সেই 2 তলা বাড়িতে কেন 40 জন সদস্য থাকে। দেখতে দেখতে রুমানার পায়েস রান্না হয়ে গেলে দুপুরে রান্না করার জন্য রান্নার লোকেদের সবজি কাটা, মশলা বাটাতেও রুমানাকে সাহায্য করতে হয়, যার ফলে রুমানা একদিনেই হাঁপিয়ে ওঠে। আমি বেশি লোকজনের মধ্যে একদমই থাকতে পারি না। আজকে সবেমাত্র 1 দিন হলো, আমার এখনই শ্বশুর বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। আমি কিভাবে সারা জীবনই বাড়িতে থাকবো? রুমানা মনে মনে আকাশ পাতাল ভাবলেও সে মুখে কিছু বলতে পারে না। সে চুপচাপ কাজকর্ম করে যায়। স্নান করে জামা কাপড় মেলতে গিয়ে রুমানা দেখে তার 2 তলা শ্বশুর বাড়ির ছাদের দড়িতে জামা কাপড় ভর্তি। তাই রুমানা বাধ্য হয়ে নিজের ঘরেই জামা কাপড় শুকাতে দিয়ে দেয়। দূর বাবা, জামা কাপড় শুকানোর জন্য একটা দড়িও ফাঁকা নেই, মনে হচ্ছে ছোট্ট একটা পিঁপড়ের ঘরে বাস করছি। কিছুক্ষণ পর রুমানা দুপুরের খাবার খেতে চলে যায়। আজকে নতুন বউয়ের জন্য বাড়িতে চিকেন কষা, পোলাও, মাটন চাপ, ফ্রাইড রাইস, রায়তা ইত্যাদি রান্না হয়। আর রুমানা মাটন চাপ দিয়ে ফ্রাইড রাইস খেতে খুব পছন্দ করত। কিন্তু রুমানা এবং তার বাকি জায়েরা সবার শেষে খাবার খেতে বসলে রুমানার পাতে সামান্য পোলাও এবং অল্প একটু চিকেন কষা জোটে। পোলাও আর চিকেন কষা কেন? মাটন চাপ, ফ্রাইড রাইস কোথায় গেল? আমার পোলাও চিকেন কষা খেতে ভালো লাগে না, আমাকে মাটন চাপ আর ফ্রাইড রাইস দাও। মাটন চাপ আর ফ্রাইড রাইস শেষ হয়ে গেছে। 40 জনের বাড়িতে নিজের প্রিয় খাবারটা আর খাওয়া যায় না। এরপর থেকে কোনোদিন মাটন ফ্রাইড রাইস খেতে ইচ্ছা হলে তোমার জন্য আগে থেকে বেশি করে তুলে রেখে দেব। আজকের মতো চিকেন কষা আর পোলাও খেয়ে নাও, কেমন? আসলে আমাদের খাওয়ার ঘরটা 40 জন লোক একসঙ্গে বসার পক্ষে বড্ড ছোট, তাই আমরা চাইলেও কেউ সবাই একসঙ্গে খেতে বসতে পারি না। তাই বাধ্য হয়ে কিছু লোক আগে কিছু লোক পরে এভাবেই খেতে হয়। তাই যারা শেষে খায় তাদের খাবারটা কখনো কম পড়ে যায়, আবার কোনো দিন কোনো খাবারই বেঁচে থাকে না। জায়দের মুখে এরকম কথা শুনে রুমানা মনে মনে খুবই চটে যায়, কিন্তু সে তাদেরকে কিছু বলতে পারে না। কিছুক্ষণ পর রুমানা ঘরে গিয়ে অনুপমকে বলে,
কাছাকাছি কোনো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে না। আমি আর এখানে থাকতে পারছি না, চলো আমরা অন্য কোথাও চলে যাই। তোমাদের বাড়িতে লোক যেন সবসময় গিজগিজ করছে। কোথায় শ্বশুর বাড়িতে এসে শুধু শ্বশুর শাশুড়ি ননদ দেওরকে নিয়ে থাকবো তা নয়, এত লোক একসঙ্গে থাকছে যে আমি কাউকে চিনতেই পারছি না কোনটা কে। দেখো, আমি সবে চাকরিতে জয়েন করেছি, এক্ষুনি আমার পক্ষে ফ্ল্যাট নেওয়া সম্ভব নয়। তাছাড়া তোমাকে বিয়ের পর হঠাৎ ফ্ল্যাটে নিয়ে চলে গেলে বাড়ির লোকেরা ভীষণ খারাপ ভাববে। আমাদের কয়েক মাস এখানেই থাকতে হবে, বুঝেছো? অনুপমের কথা শুনে রুমানার কিছু করার থাকে না। রুমানা বাধ্য হয়ে 40 জন সদস্যওয়ালা শ্বশুর বাড়িতেই থাকতে থাকে। কিন্তু প্রত্যেক দিনই বাথরুম নিয়ে, কখনো বা খাওয়া দাওয়া নিয়ে সেই বাড়িতে নানান রকম অসুবিধা হতে থাকে। একদিন রুমানা অতিষ্ঠ হয়ে উপরের বাথরুমে স্নান করতে চায়, কিন্তু স্নান করার পর সেই বাথরুমে সে নিজের দামি শ্যাম্পুটা ফেলে রেখে চলে আসে। পরের দিন স্নান করার সময় রুমানার সেই শ্যাম্পুর কথা মনে পড়ে। এই রে, আমার শ্যাম্পুটা কোথায় গেল? আমার শ্যাম্পুটা তো খুঁজে পাচ্ছি না। আমার 3000 টাকা শ্যাম্পু আমি কোথায় ফেলে এলাম? এই বলে রুমানা তার শ্যাম্পু খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে রুমানা বাগানে গিয়ে দেখে স্নিগ্ধার 8 বছর বয়সী ছেলে রাজু বাড়ির কুকুরকে সেই শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছে। আর যা দেখে রুমানা খুবই রেগে গিয়ে রাজুর হাত থেকে শ্যাম্পুর বোতলটা ছিনিয়ে নেয়। তোর এত বড় সাহস, তুই আমার 3000 টাকা শ্যাম্পু একটা কুকুরকে মাখাচ্ছিস? তোর সাহস তো কম নয়। ভাগ্যিস আমি দেখে ফেললাম, না হলে সব শ্যাম্পুটাই তো এখন শেষ হয়ে যেত। তুমি ওকে কুকুর বলছো কেন? ওর নাম তো সম্রাট। সম্রাট তো আমাদের আর 5টা মানুষের মতো এই বাড়িরই সদস্য। আর কতগুলো সদস্য বাড়াবি শুনি? এমনিতে এই ছোট 2 তলা বাড়িতে 40 জন মানুষের থাকার জায়গা হচ্ছে না, ইনি আবার কোথা থেকে কুকুর তুলে এনে বাড়ির সদস্য বানাচ্ছেন। একে যেখান থেকে এনেছি সেখানে ফেলে আয়। আমাদের বাড়িতে থাকলে এতজনের মধ্যে দম বন্ধ হয়ে মরে যাবে বেচারা। এই বলে রুমানা সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে 2-1 দিন কাটে। একদিন রাত্রিবেলা রুমানা নিজের ঘরে শুয়ে থাকে। এমন সময় দরজায় টোকা পড়লে রুমানা দরজা খোলে। দরজা খুলে রুমানা দেখে বাড়ির ছোট ছোট বাচ্চা কাচ্চারা সেখানে দাঁড়িয়ে আছে। কাকি কাকি, আমরা যে ঘরে ঘুমাই সেই ঘরের এসিটা খারাপ হয়ে গেছে, আমাদেরকে তোমার ঘরে শুতে দাও না, এই গরমের মধ্যে আমরা কিছুতেই ঘুমাতে পারছি না। রুমানা না বলার আগেই বাচ্চাগুলো তখনই ঘরের মধ্যে ঢুকে পড়ে, আর সবকটা বাচ্চা বিছানার উপর শুয়ে পড়ে, যার ফলে রুমানাকে বাধ্য হয়ে মেঝেতে শুতে হয়। কিন্তু সে কিছুতেই মেঝেতে ঘুমাতে পারে না। তুমি জানো আমার এখানে থাকতে কত অসুবিধা হচ্ছে? তোমাদের বাড়িতে সবসময় কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে। আমার এখানে থাকতে আর একটুও ভালো লাগছে না। তুমি নিজেই ভাবো না, এতজন মিলে এই ছোট্ট 2 তলা বাড়িতে কি থাকা যায়? তোমাদের বাড়িতে কি প্রথম থেকে 40 জন মানুষ থাকতো? না, আমাদের আর কাকার পরিবার মিলিয়ে এই বাড়িতে 10 জনের থাকার কথা, কিন্তু আমার 4 পিসির শ্বশুর বাড়িতে পিসিরা সারাদিন ঝগড়া করতো, তাই পিসিরা নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকতে শুরু করেছে। একটু কষ্ট করে কটা দিন মানিয়ে নাও, তারপর দেখছি কি করা যায়। ও হ্যাঁ, তোমার তো কাল আবার জন্মদিন, ফ্ল্যাট বাদে যে কোনো কিছু গিফট চাইতে পারো। আমি কিছুক্ষণের জন্য হলেও এই বাড়ি থেকে দূরে থাকতে চাই। সারাক্ষণ যেন আমার চোখের সামনে মানুষজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমার একটুও ভালো লাগে না। এক কাজ করো না, আমাকে শহরের বাইরে কোনো রেস্টুরেন্টে নিয়ে চলো। রুমানা অনুরোধ করলে অনুপম শেষ পর্যন্ত রাজি হয়। তাই পরের দিন অনুপম রুমানাকে নিয়ে শহরের বাইরে দামি একটা রেস্টুরেন্টে খেতে যায়। অনেকদিন বাদে রুমানা পেট ভরে নিজের পছন্দ মতো খাবার দাবার খায়। উফ, তোমার বাড়ির হই হট্টগোল ছাড়াই প্রথমবার শান্তিতে ডিনার করছি। আমার তো মনে হচ্ছে আমাদের রোজ বাইরে এসে খাওয়া উচিত। তোমার বাড়িতে সারাক্ষণ এত লোকজন কথা বলে যে মাঝে মধ্যে আমি ভুলেই যাই আমি শ্বশুর বাড়িতে আছি নাকি কোনো চিড়িয়াখানাতে আছি। রুমানার কথা শুনে অনুপম হেসে ওঠে। কিছুক্ষণের মধ্যেই তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে রুমানার জন্মদিনের কেকটা এখনো পর্যন্ত বেঁচে থাকে। এখন এই কেকটার কি করব? কেকটা খুব ভালো খেতে আর ভীষণ দামি। এই কেকটা বাড়িতে নিয়ে ঢোকা যাবে না, কারণ তোমাদের বাড়ির বাচ্চারা এই কেকটা দেখলে আর 1 মিনিটও অপেক্ষা করবে না। এখন অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়েও পড়েছে। তুমি বরং একটু চুপি চুপি গিয়ে ফ্রিজের মধ্যে একদম পিছনের দিকে লুকিয়ে রেখে দাও, কালকে সকালবেলা উঠে সবার আগে কেকটা খেয়ে ফেলবে, তাহলেই হবে, বুঝেছো? অনুপমের কথা শুনে রুমানা খুব খুশি হয়। তাই কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে ফিরে এলে রুমানা সেই কেকটা ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখে দেয়, যাতে সহজে সেই কেকটার উপর কারো চোখ না পড়ে। কিন্তু সকালবেলা উঠে রুমানা কেকটা খুঁজতে গিয়ে আর পায় না। রুমানা বুঝতে পারে কেউ লুকিয়ে লুকিয়ে কেকটা খেয়ে ফেলেছে। উফ, এই বাড়িতে একটা জিনিস রেখেও শান্তি নেই। হাওয়াইতে দল এসে আমার শ্বশুর বাড়িতে জুটেছে, আমার অত দামি কেকটা নিশ্চয়ই কেউ খেয়ে ফেলেছে। এমন সময় রুমানার পিসি শাশুড়ি মা রেখা দেবী তার সব কথা শুনে ফেলে।
রেখা দেবী নিজের দুই বোনকে নিয়ে বাপের বাড়িতে থাকতো বলে তাদেরকে প্রত্যেক দিনই সবার কাছে নানান কথা শুনতে হয়। তাই রুমানার মুখে এরকম কথা শুনে সে খুবই রেগে যায়। আমরা কি তোমার বাপের বাড়িতে থাকতে এসেছি যে তুমি এরকম ভাবে আমাদেরকে কথা শোনাচ্ছ? আমাদেরকে রাক্ষস হাবাইতে বলার সাহস কি করে হয় তোমার? তুমি তো এই 2-3 দিন এখানে এসেছো। এমন কথা শুনে রুমানা খুবই রেগে যায়, কারণ রুমানা তাকে সরাসরি উদ্দেশ্য করে কিছুই বলতে চায়নি। ও, এই জন্যই বুঝতে পারছি কেন শ্বশুর বাড়িতে টিকতে পারেননি। নিজে তো শ্বশুর বাড়িতে থাকতেই পারলেন না, আর আমাদেরকেও ঠিক মতো থাকতে দিচ্ছেন না। রুমানার কথা শুনে রেখা দেবী দপ করে জ্বলে ওঠে। কি বললে তুমি? এত বড় স্পর্ধা! আমরা শ্বশুর বাড়িতে থাকতে পারিনি সে কথা তোমাকে কে বললো? ঠিক এমন সময় সেখানে রুমানার শাশুড়ি মা জয়াদেবী চলে আসে। জয়াদেবীও তার ননদদেরকে একদমই পছন্দ করতে পারে না। যেই যাই বলুক না কেন, একদমই ঠিক বলেছে। তোমরা নিজেদের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে পড়ে আছো, আমাদের উপরে এতদিন কম অত্যাচার করেছো। তখন না হয় কিছু বলতে পারিনি, কিন্তু এখন আমাদের বৌমাদের কিছু বললে আমরা কিন্তু চুপ করে থাকবো না। বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনি সেখানে সমস্ত সদস্যরা এসে উপস্থিত হয়। এমন সময় ছোট বাচ্চা ছেলে রাজু রেখা দেবীর হাত দেখে চিৎকার করে বলে, পিসি ঠাম্মু, তুমি সাত সকালবেলা চকলেট কেক কোথা থেকে পেলে? আমাকেও চকলেট কেক এনে দাও। তোমরা সবাই আমাকে কেক না দিয়ে খেতে শুরু করেছো, তোমরা খুব বাজে। রাজুর কথা শুনে সবাই বুঝতে পারে রেখা দেবী লুকিয়ে লুকিয়ে ফ্রিজে রাখা কেকটা খেয়ে ফেলেছে। এমন সময় রেখা দেবীর নিজের হাতের দিকে তাকিয়ে দেখে সত্যিই তার হাতে চকলেট কেকটা অল্প একটু লেগে আছে, যা দেখে সে সবার সামনে খুবই লজ্জিত হয়ে পড়ে। সবার সামনে তার মাথা হেঁট হয়ে যায়। কিন্তু এমন পরিস্থিতিতে রেখা দেবী এবং তার বোনেরা ঠিক করে তারা সেই বাড়ি ছেড়ে দিয়ে ভাড়া বাড়িতে গিয়ে উঠবে। এমন কথা শোনার পর কেউ তাদের আটকাতে চায় না, কারণ এতদিন ধরে তারা জোর করে অনুপমদের বাড়িতে রাজত্ব করে এসেছে। পরের দিনই রেখা দেবী এবং তার দুই বোনের পরিবার সেখান থেকে চলে গেলে অনুপমদের বাড়ির সদস্য 40 থেকে 10 জন হয়ে যায়, যা দেখে রুমানা খুবই খুশি হয়। যাক বাবা, বাড়িতে শান্তি ফিরে এলো। এতজন মিলে একটা বাড়িতে থাকা যায় নাকি? এখন আমরা নিজেদের আসল পরিবার মিলে সবাই একসঙ্গে থাকবো। সেদিন থেকে রুমানা তার শ্বশুর বাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে। আজ মনোজবাবুর কাছে একটা অত্যন্ত সুখের দিন, কারণ সে তার মেয়ের পছন্দ মতো একটি সুইমিং পুল কিনে বাড়িতে নিয়ে যাচ্ছে। তার একমাত্র মেয়ে 10 বছরের সুপ্রিয়া যেদিন থেকে গরম পড়েছে সেই দিন থেকেই সুইমিং পুলে স্নান করার জন্য প্রায় পাগল হয়ে উঠেছে। বেশ কয়েকদিন আগের কথা, যখন মনোজবাবু তার মেয়েকে বড়লোকেদের একটি সুইমিং পুলে নিয়ে যেতে চায়, কিন্তু বড়লোকেদের সুইমিং পুলে তার মতো মুচি এবং তার পরিবারকে ঢুকতে দেওয়ার কোনো নিয়ম নেই বলে তাদের অপমান করা হয়। সেই সুইমিং পুলের মালিক মনোজবাবুকে অনেক খারাপ খারাপ কথা বলে। দেখুন, শুধু দুজনের টিকিট দিয়ে ঢুকে গেলেই তো হবে না, আপনাদের পরিচয়পত্রও আমার লাগবে। ওটা ছাড়া তো আমি আপনাদের ঢুকতে দিতে পারবো না। সুইমিং পুলে স্নান করার জন্য পরিচয়পত্র লাগবে? এরকম অদ্ভুত কথা তো আগে কোনোদিনও শুনিনি। আমরা গরিব হতে পারি, কিন্তু মূর্খ নয় যে আপনার যা মন চাইবে আপনি তাই বলতে পারবেন। মূর্খ হলেও তো সমস্যা ছিল না, গরিব বলেই তো আমার সমস্যা। আমাদের সুইমিং পুলে অনেক ধনী পরিবার থেকে লোকজন সময় কাটাতে আসে। আপনারা 100 টাকার টিকিট কেটে যদি 100 জনের পকেট কেটে নেন, তাহলে তার দায়িত্ব সুইমিং পুলের কর্তৃপক্ষকেই তো নিতে হবে। গরিবদের সবসময় টাকা পয়সা টান থাকে, আর তারা এইসব নামি দামি জায়গাতে যায় চুরি করতেই। আমি কিছুতেই এত বড় রিস্ক নিতে পারবো না। আঙ্কেল, তুমি আমার বাবাকে কেন এমন বাজে বাজে কথা বলছো? বাবা তো আমার কথা শুনেই এখানে এসেছিল আমাকে সুইমিং পুলে স্নান করাবে বলে। আমাদেরকে একটু ঢুকতে দাও না আঙ্কেল। গৌতম বাবু এতটাই নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল যে সুপ্রিয়ার মতো একটা ছোট্ট বাচ্চাকে কাঁদতে দেখেও তাদের সুইমিং পুলে ঢোকার কোনো রকমের অনুমতি দেয় না। সুপ্রিয়া সেদিন সুইমিং পুলের এতটা কাছে গিয়েও ফিরে এসে মনে মনে খুবই ভেঙে পড়ে। আমরা গরিব বলে ওরা আমাদেরকে সুইমিং পুলে স্নান করতে দেবে না। আমরা এত গরিব কেন হলাম বাবা? আমার যদি একটা নিজের সুইমিং পুল থাকতো, আমি তাহলে আমার মতো অনেক গরিব বাচ্চাদেরকে সেখানে স্নান করতে দিতাম। সবাই কত মজা করতো বলো বাবা। সুপ্রিয়া সেদিন সারাদিন কাঁদতে থাকে এবং তার বাবার কাছে নতুন সুইমিং পুল বানিয়ে দেওয়ার জন্য বায়না করতে থাকে। আজ প্রায় কয়েক সপ্তাহ পর শেষমেশ মনোজবাবু তার মেয়ের জন্য একটা সুইমিং পুল বানানোর ব্যবস্থা করতে পেরেছে। এই সুইমিং পুলটা আমাদের বাবা, এবার থেকে আমরা এখানে স্নান করব। আমার তো দেখেই খুব মজা হচ্ছে। তুমি এটা কোথা থেকে পেলে বাবা?
কোথা থেকে পেলাম সেটা তোকে জানতে হবে না, তুই শুধু বল তোর এটা পছন্দ হয়েছে কিনা। অনেকদিন থেকে বলছিলিস না সুইমিং পুলে স্নান করবি, এবার যতক্ষণ ইচ্ছে সুইমিং পুলে স্নান কর, কেউ তোকে বাধা দেবে না। স্নান পরে হবে, আগে কোথা থেকে আনলে সেটা আমাদেরকে বলো। মেয়ের জন্য সুইমিং পুল এনেছো ঠিক আছে, কিন্তু কিভাবে এনেছো সেটা তো আমাকে জানতে হবে। আম খাচ্ছ খাও না, আটিগুনে কি লাভ? আমার মেয়ে সুইমিং পুল চেয়েছে তাই আমি ওকে দেবো, যেভাবেই হোক। আমরা গরিব বলে কি আমাদের কোনো স্বপ্ন থাকতে পারে না? স্বপ্ন থাকবে না কেন, কিন্তু সব স্বপ্ন পূরণ করার সামর্থ্য তো আমাদের থাকে না। আমরা আমাদের মেয়েকে ভালো রাখার যথেষ্ট চেষ্টা করি, ও যেটা চাই সেটাই ওকে এনে দিই। কিন্তু আমাদের যা সামর্থ্য তার থেকেও বেশি কিছু যদি আমাদের মেয়েকে তুমি এনে দাও, তাহলে আমি তো প্রশ্ন করবই। তুমি কি আজকাল নিজেকে খুব বড় গোয়েন্দা মনে করছো নাকি? তা না হলে এত প্রশ্ন তো করতে না। একটা মজার জিনিস এনেছি, সেটা কথাই সবাই মিলে ব্যবহার করবো তা না, তুমি একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছ। থাক না মা, শুধু শুধু আমাদের সুইমিং পুলে স্নান করার ইচ্ছেটাই নষ্ট করে দিচ্ছ। এসব কথা না বলে তাড়াতাড়ি এটাকে তৈরি করো, এটাতে তো হাওয়া ভরতে হবে। এই প্লাস্টিকের সুইমিং পুলটা আগে ফোলাতে হবে, তারপর ওটাতে জল ভরতে হবে, আর সবার শেষে আমরা ওখানে স্নান করতে পারবো। চিন্তা করে কপালে ভাঁজ না ফেলে মেয়ে যেটা বললো সেটা করো। মনোজ বাবুর কথায় পিয়ালি দেবীর কোনো ভরসা হয় না। সে জানতো মনোজ বাবু তার মেয়েকে এতটাই ভালোবাসে যে তার মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য মনোজ বাবু অনেক কিছুই করতে পারে। কিন্তু আপাতত তাদের একমাত্র মেয়ের খুশির কথা ভেবে পিয়ালি দেবী মনোজ বাবুকে আর কিছু বলে না। তারা দুজনে মিলে প্লাস্টিকের একটি বড় সুইমিং পুল বাক্স থেকে বের করে। কিছুক্ষণের মধ্যেই প্লাস্টিকটা ফুলে ফেপে একেবারে গোল আর বড় সুইমিং পুলের আকার ধারণ করে। পিয়ালি দেবী আর মনোজ বাবু দুজনে তাতে জল ভরে দেয়। সুপ্রিয়া খুশি হয়ে তার বাবার আনা সুইমিং পুলে লাফিয়ে লাফিয়ে স্নান করতে থাকে। দেখতে দেখতে কয়েকদিন কাটে। একদিন, বাবা, আমাদের পাড়ায় আরো যেসব ছোট ছোট বাচ্চা আছে না, তুমি ওদেরকেও ডেকে নিয়ে এসো না বাবা, ওরাও একটু গরমের মধ্যে সুইমিং পুলে স্নান করতে পারবে। একদম না, তোর বাবা এখনো আমাদেরকে বলেনি যে সুইমিং পুলটা কিভাবে এনেছে। সেটা না জানা পর্যন্ত আমি চাই না পাড়া প্রতিবেশীরা কেউ আমাদের এই সুইমিং পুলের ব্যাপারে জানুক। কিন্তু মা, আমি তো বাবাকে বলেছিলাম আমাদের যখন সুইমিং পুল হবে তখন আমাদের মতো গরিব ছোট ছোট বাচ্চারাও সেই সুইমিং পুলে স্নান করতে আসবে। এখন তুমি না করছো কেন? তোর কি বড়দের কথা শুনতে ভালো লাগে না? আমি যে বলছি, যতদিন না তোর বাবা বলছে সুইমিং পুলটা কিভাবে এনেছে, ততদিন আমি কাউকে এই সুইমিং পুলে আসতে দেব না। তোমার কি মনে হয় আমার মেয়েকে 3-4 হাজার টাকা দিয়ে একটা জিনিস কিনে দেওয়ার সামর্থ্য আমার নেই? আমাকে কি তুমি এতটাই অকর্মা ভাবো? অকর্মণ্য ভাবি না মনোজ, তবে একজন মুচির কতটা ইনকাম হতে পারে সেটা আমি ভালো করে জানি। এত বছর ধরে তোমার সাথে সংসার করছি, তুমি আজ পর্যন্ত আমাদের সিনেমা দেখাতে নিয়ে যাওনি। 3 ঘন্টার জন্য 400-500 টাকা খরচ হবে এই ভেবে, আর সেই জায়গায় তুমি 3-4 হাজার টাকা দিয়ে এত বড় সুইমিং পুল কিনে আনলে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? তার মানে তুমি আমাকে চোর বলছো? তুমি এটাই বলতে চাইছো তো যে আমি চুরি করে সুইমিং পুলটা নিয়ে এসেছি? তুমি নিজের স্বামীকে এতটা অবিশ্বাস করো? তাহলে তুমি আমাকে বলে দাও তুমি সুইমিং পুলটা কিভাবে এনেছো। আমাকে বলে দিলেই তো আর সমস্যা থাকে না। যেদিন থেকে সুইমিং পুলটা বাড়িতে এসেছে সেদিন থেকে আমার মাথায় একটা নতুন চিন্তা ঢুকেছে। আমি তোমাদের আর কোনো কথা শুনবো না, আমি আমার বন্ধুদেরকে ডাকতে যাচ্ছি। সুইমিং পুলে একা একা স্নান করতে ভালো লাগে না, তোমরা এখানে দাঁড়িয়ে ঝগড়া করো। শোন সুপ্রিয়া, যাস না মা, আমার কথাটা শোন, এখনই পাড়ার লোককে জানাতে হবে না। সুপ্রিয়া তার মায়ের কোনো কথাই শোনে না, সে তার বন্ধুদেরকে ডাকতে বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে বেশ কয়েকজন ছেলে মেয়ে সুপ্রিয়াদের সুইমিং পুলে স্নান করতে আসে। এইরকম ভাবেই কয়েকদিন চলতে থাকে। একদিন সুপ্রিয়া এবং তার বন্ধু বান্ধব স্নান করছে, এমন সময়, তোর বাবা কত ভালো রে সুপ্রিয়া, তুই সুইমিং পুল চাইলি আর তোকে সুইমিং পুল এনে দিল। আমি কবে থেকে বাবাকে বলছি আমাকে একটা ট্রি হাউস বানিয়ে দিতে, আমাকে কিছুতেই বানিয়ে দিচ্ছে না জানিস। আরে বোকা, সুইমিং পুল তো বাজারে অনেক সস্তায় কিনতে পাওয়া যায়, কিন্তু ট্রি হাউস বানাতে অনেক কিছু লাগে, আর ট্রি হাউস তো বাজারে কিনতেও পাওয়া যায় না। তোর বাবার কাছে কি অত টাকা আছে যে একটা ট্রি হাউস বানিয়ে দিতে পারবে? আমার বাবা তোর বাবার থেকে অনেক ভালো কাজ করে বুঝলি। আমার বাবা একটা স্কুলের দারোয়ান, তোর বাবার মতো মুচি না। তোর বাবা যখন এত দামি একটা সুইমিং পুল বানিয়ে দিতে পেরেছে, তাহলে আমার বাবা কেন পারবে না আমাকে একটা ট্রি হাউস বানিয়ে দিতে বলতো? তুই আমাদের বাড়ির সুইমিং পুলে স্নান করতে এসে আমার বাবাকে অপমান কেন করছিস? আমরা সবাই একসাথে মজা করব বলে তোদেরকে এখানে ডেকেছি, আর তুই আমার বাবাকেই বাজে বাজে কথা বলছিস। তাহলে তুই বলবি কেন আমার বাবার কাছে ট্রি হাউস বানানোর পয়সা নেই? আর হতেও তো পারে তোর বাবা কোনো বড় শপিং মল থেকে এই সুইমিং পুলটা চুরি করে এনেছে, কারণ আমার মা বলেছে মুর্শিদের কাছে অত পয়সা থাকে না, বুঝেছিস?
অঙ্কনের কথা শুনে সুপ্রিয়া খুবই রেগে যায় এবং সে অঙ্কনকে ধাক্কা মেরে ফেলে দেয়। পড়ে যাওয়ার সাথে সাথে অঙ্কনের মাথা ফেটে যায়। সারা পাড়া জুড়ে একটা হুলস্থুলু কাণ্ড শুরু হয়ে যায়। পাড়া প্রতিবেশী সকলেই সুপ্রিয়া এবং তাদের বাড়ির সুইমিং পুল নিয়ে নানান রকমের কানাঘুষো করতে শুরু করে। সব কথা পিয়ালি দেবী এবং মনোজবাবুর কানে এলেও কারণ মনোজবাবু জানতো সে এই জিনিসটা কিভাবে এনেছে, আর পিয়ালি দেবীরও মনোজবাবুর উপর বেশ সন্দেহ ছিল। তাই তারা প্রতিবেশীদের খারাপ কথা শুনলেও কোনো রকম প্রতিবাদ করতে পারে না। আমার ছেলেটাকে কিভাবে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে দেখেছো? গুন্ডা মেয়ে একটা। অবশ্য চোরের ঘরে গুন্ডা হবে না সেটা কি করে হয়? চোরের মেয়ে মানে? কে চুরি করলো, মনোজ নাকি পিয়ালি? কি বলছো, একটু খোলসা করে বলো তো। পিয়ালি কিংবা মনোজ কেউ একজন তো চুরি করেছেই। ওই যে প্লাস্টিকের মধ্যে হাওয়া ভরা অত বড় সুইমিং পুল, ওগুলোর দাম কত জানো? ওদের এই জুতো পালিশ করে জুতো সেলাই করে অত রোজগার হয় নাকি? প্লাস্টিকের জিনিসের আর কতই বা দাম হবে? 300-400 টাকা কিংবা 500 টাকা হবে। একটা করে শূন্য বাড়িয়ে দাও সুলেখা দিদি। ওই সুইমিং পুলের দাম কম করে 4 থেকে 5,000 টাকা হবে গো। চাল ডালের দোকানে বাকি করে করে 1,000 টাকা বিল বানালেও সেই বিল মনোজ 1 মাসে শোধ করতে পারে না, আর নিজের মেয়ের জন্য 3-4 হাজার টাকা দিয়ে সুইমিং পুল কিনে আনবে। ঘরের বাইরে মিতা দেবী আর সুলেখা দেবীর কথা শুনে ভেতরে থাকা মনোজবাবু আর পিয়ালি দেবী দুজনেই প্রচন্ড ঘাবড়ে যায়। পিয়ালি দেবী আবারও বারবার মনোজকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে সুইমিং পুলটা এনেছে। অনেকবার না না করার পরেও মনোজবাবু পিয়ালিকে সব সত্যি কথাটা বলতে বাধ্য হয়। তোমার মনে আছে আমি 2-3 দিনের জন্য শহরে গিয়েছিলাম? আমি বলেছিলাম আমার কাজ আছে। তুমি তো খুব বোকা, তুমি তো একবার জিজ্ঞাসাও করোনি যে একটা মুচির শহরে কি কাজ থাকতে পারে। আমি ভেবেছিলাম হয়তো তুমি কোনো রকমের যন্ত্রপাতি বা জুতা সেলাইয়ের সরঞ্জাম কিনতে গেছো, আর সেই জন্যই কোনো রকমের প্রশ্ন করিনি। যদি সেদিন তুমি আমি প্রশ্ন করতে তাহলে হয়তো তুমি আমার শহরে যাওয়া আটকে দিতে পারতে, আর আমার হাতে একটা এত বড় পাপ কাজও হতো না। পাপ কাজ? কি পাপ কাজ? কি করেছো তুমি? আমাকে এক্ষুনি বলো। এবার আমার খুব ভয় করছে। কি হলো বলবে তো? এখনো চুপ করে আছো কেন? পিয়ালি দেবীর বারবার জোর করায় মনোজবাবু তাকে সত্যি কথা বলতে বাধ্য হয়। মনোজবাবু পিয়ালি দেবীকে জানায় যে সে সেদিন শহরে কোনো কাজ করতে যায়নি, বরং একটা দোকান থেকে এরকম সহজেই বানিয়ে নেওয়া সুইমিং পুল কিনতে গিয়েছিল। কিন্তু সুইমিং পুলের দাম আকাশ ছোঁয়া হওয়ায় মনোজবাবু ভেবে পায় না সে কিভাবে তার মেয়ের জন্য ওই সুইমিং পুলটা কিনতে পারবে। সে দোকানদারকে অনেকভাবে বানানোর চেষ্টা করে, এমনকি এটাও বলে যে সে প্রত্যেক মাসে অল্প অল্প করে টাকা দিয়ে ওই সুইমিং পুলটার দাম একেবারে মিটিয়ে দেবে। কিন্তু দোকানদার কিছুতেই রাজি হয় না, তাই সে রেডিমেড সুইমিং পুলের বাক্সটা নিয়ে পালানোর চেষ্টা করে। তার মানে তুমি সত্যিই চুরি করেছো? হে উপরওয়ালা, এ তুমি আমাদের কেমন দিন দেখাচ্ছ? মেয়ের স্বাদ পূরণ করতে গিয়ে বাবাকে চুরি করতে হচ্ছে। আর কি করেছো তুমি মনোজ? আমি জিনিসটা নিয়ে পালাতে যাবো এমন সময় দোকানের মালিক আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি জানতাম যে আমি যদি একবার ওদের হাতে ধরা পড়ে যাই তাহলে কোনোদিন আমার গ্রামে ফেরা হবে না, আর তাই আমি তাড়াতাড়ি করে উঠে দাঁড়াই আর আমার হাতের পাশে রাখা একটা ছোট্ট ফুলদানি দিয়ে দোকানের মালিকের মাথায় খুব জোরে আঘাত করি। লোকটির সাথে সাথে মাটিতে পড়ে যায় আর আমি জিনিসটা নিয়ে পালিয়ে আসি। তুমি লোকটাকে ওভাবে অসুস্থ করে দিয়ে তাকে ফেলে রেখে চলে এলে? লোকটা বেঁচে আছে তো? এরকম পাপের জিনিস তুমি আমার মেয়েকে এনে দিয়েছো শুধুমাত্র মজা করার জন্য? তুমি আমাকে বলো লোকটা বেঁচে আছে কিনা। 2 দিন আগেই খবরের কাগজে দেখলাম লোকটা হসপিটালে বেশ কয়েকদিন ভোগার পরে মারা গেছে। আমাকে যে কোনো দিন এসে পুলিশ ধরে নিয়ে যাবে, তখন তোমরা কিভাবে সংসার চালাবে? এই ভেবেই আমার রাতের ঘুম হয় না। তুমি মেয়েকে 2 দণ্ডের খুশি দেবে বলে এত বড় একটা কাজ করে ফেললে মনোজ। এই বলে পিয়ালি হাওমাও করে কাঁদতে থাকে। ঘরের বাইরে থেকে তাদের সমস্ত কথা শুনে মিতা দেবী আর সুলেখা দেবী পুলিশে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে মনোজবাবুকে ধরে নিয়ে যায়। পুলিশ মনোজবাবুর বাড়িতে পড়ে থাকা সেই সুইমিং পুলটাও নিয়ে চলে যায়। সুপ্রিয়া খুব জোরে জোরে কাঁদতে থাকে, কারণ কান্না ছাড়া তার এবং তার মায়ের কিছুই করার ছিল না।